নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলার ইউনিট 2, নেট বেঙ্গলি ইউনিট 2, যেখানে প্রাগাধুনিক বাংলা সাহিত্যের এই পোর্শনগুলো পরীক্ষায় আমাদের রয়েছে। আজকে যে বিষয়গুলো আমি বলবো সেটা হচ্ছে কি কি পড়বো, কি কি বাদ দেব, কিভাবে পড়বো, প্রশ্ন কোথা থেকে আসছে এবং কি কি বই পড়বো, এই সমগ্র বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। ভিডিওটা কিন্তু পুরোটা শেষ অবধি শুনতে হবে। আচ্ছা, তাহলে আমাকে যারা প্রশ্ন করেছিলেন, অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, এখান থেকে কি কি পড়বো, কি কি বাদ দেব। তাহলে প্রথমে আমি চলে আসছি হচ্ছে কি কি পড়বো। কি কি পড়বো বলতে গেলে প্রথমে হচ্ছে চর্যাপদ। চর্যাপদ পড়তে হবে আমাদের। চর্যাপদ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে, এইবারই আমাদের প্রশ্ন এসেছে। আচ্ছা, কি কি পড়বেন, কিভাবে পড়বেন পরে আসছি। এরপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের পাঠটাও আমাদের পড়তে হবে, ঠিক আছে? এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে বৈষ্ণব পদাবলী, ঠিক আছে? বৈষ্ণব পদাবলীর যে পাঠটা রয়েছে, এই বৈষ্ণব পদাবলীর পাঠটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে হয়ে গেল চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। মনসা মঙ্গল হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, তিনটেই, ঠিক আছে? শিবায়ন। আচ্ছা, আমি একটা কাজ করছি, আচ্ছা এভাবে লিখে নিই। চৈতন্য জীবনী, চৈতন্য জীবনী বৃন্দাবন দাস পড়বো এবং চৈতন্য ভাগবত আমরা পড়বো। নেক্সট হচ্ছে যেই জায়গাটা বলি সেটা হচ্ছে আরাকান রাজসভার কাব্য থেকে প্রশ্ন আসে, বিশেষ করে পদ্মাবতী, এই সমস্ত জায়গা থেকে একবার আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এটা। নেক্সট হচ্ছে ময়মনসিংহ গীতিকার, ছোট্ট জায়গা আমরা পড়ে নেব। আচ্ছা, এখানে শিবায়নটাও দাগালাম আমি, ঠিক আছে? নেক্সট হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী খুব বেশি পড়বার নেই, তবু আমি দাগাচ্ছি কারণ কি কি পড়বেন, কিভাবে পড়বেন বলছি। এরপরে হচ্ছে অনুবাদ সাহিত্য, মালাধর বসু। এখান থেকে প্রশ্ন আসে, যেমন শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রশ্ন আসতে দেখা যায়, কৃত্তিবাসী রামায়ণ থেকেও প্রশ্ন, কাশীরাজ মহাভারত থেকেও প্রশ্ন থাকে। এবার আমার যেটা বলবার বিষয়, যে এটা এমন একটা পার্ট যেটা প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে ঠিকই, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কোন জায়গাটা বেশি বড় এবং কোন জায়গাটা ছোট। অর্থাৎ হয়তো দেখা গেল, আমি বলছি আপনাকে, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, এটা আপনি পুরো পড়লেন, পুরো পড়তে অনেকটা সময় লাগবে আপনার, বা কৃত্তিবাসী রামায়ণ বা কাশিরাম দাস, প্রশ্ন পাচ্ছেন আপনি এখান থেকে 3 থেকে 4টে প্রশ্ন এই অনুবাদ সাহিত্য থেকে যদি আসে, আর যদি না আসে 2টো প্রশ্ন, কিছু বলা যায় না, ঠিক আছে? তাহলে এই 2টো প্রশ্ন বা 4টে প্রশ্নের জন্য আপনার এতটা সময় চলে গেল, আপনি হয়তো বাকি পার্টগুলো ঠিক করে পড়তেই পারলেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, মানে আমাদের গদ-ধরা হার্ড ওয়ার্ক করে পড়ে গেলেই হবে না, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক আমরা কিভাবে করব? একটা হচ্ছে আমরা শুধুই পড়ে যাব না, আমরা এটা বুঝবো যে এনটিএ কোথা থেকে প্রশ্ন করছে, কি ধরনের প্রশ্ন করছে এবং কোনগুলো পড়লে আমাদের বেনিফিট রয়েছে। কারণ দেখুন, আপনি একটা বড় প্রশ্নের উত্তর করলেও কিন্তু 2 নম্বর পাচ্ছেন, একটা ছোট্ট জিনিসের পার্টের অ্যান্সার করতে পারলেও কিন্তু আপনি 2 নম্বরই পাচ্ছেন, ঠিক আছে? তাহলে একটা প্রশ্নের পেছনে আমি 5 মিনিট 10 মিনিট বসে থেকে 2 নম্বর পাবো, আর একটা প্রশ্ন 1 মিনিটে করে দিয়ে আমি 2 নম্বর পাবো, আপনি কোনটা পছন্দ করবেন? অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এমন কিছু ছোট পার্ট যেখান থেকে প্রশ্ন আসছে এবং সেই পার্টগুলো যদি আমি শেষ করতে পারি, তাহলে আমার নাম্বার স্কোরিং এর জায়গাটা অনেক বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে সেই বুঝে আমরা দেখব যে চর্যাপদ থেকে কিন্তু এর আগের বার একটা হয়তো প্রশ্ন ছিল, সেরকম ছিল না, কিন্তু এবার থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আমরা দেখেছি। যেমন হচ্ছে চর্যাপদের বিশেষ করে যে পদগুলো রয়েছে তার পদকর্তা, অর্থাৎ বাঁ দিকে হচ্ছে পদকর্তা, এখানে হচ্ছে এরকম থাকে, এদিকে হচ্ছে পদকর্তা, এদিকে হচ্ছে পদ, আমাদেরকে ম্যাচ করতে বলা হয়, এই ধরনের প্রশ্ন আসে। আবার দেওয়া হয় এখানে পদকর্তার নাম, এখানে হচ্ছে পদের সংখ্যা, যেমন 33 নম্বর পদ দিয়ে দিল, 33 নম্বর পদটি কার, এখানে 4জন পদকর্তা লেখা, তার নামের সঙ্গে
কার 33 নম্বর পদ, এটা ম্যাচ করতে হবে। আরেকটা জিনিস প্রশ্ন এবার আমি দেখেছি যে এখানে হচ্ছে পদের সংখ্যা, অর্থাৎ ধরুন 33 নম্বর পদ, সেটা কোন রাগ রাগিনীতে লেখা রয়েছে, এই ধরনের প্রশ্ন আসছে। সুতরাং এইভাবে আমরা দেখে নিলাম যে আমাদের কি হচ্ছে, চর্যাপদ থেকে প্রশ্ন আসছে। তাহলে চর্যাপদটা কিভাবে পড়বো সেটা বোঝা গেল। চর্যাপদ থেকে কিন্তু এখন আমরা খুব বেসিক কোশ্চেন খুব একটা দেখিনি, যে নামকরণ কে করেছেন, কোথা থেকে আবিষ্কার হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নেটের ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায়নি। পরবর্তী তাহলে বোঝা গেল কি কি পড়বো আর কি কি বাদ দেব। নেক্সট চলে আসছি শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের 4টে খণ্ড আমাদেরকে বেছে দিয়েছে। প্রত্যেকটা খণ্ডের সংখ্যা তো অবশ্যই জানতে হবে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্ন আসে, ধরুন আপনাকে আবার সেম ভাবে এখানে 4টে খণ্ডের নাম দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। এখানে 4টে উক্তি দিয়ে দেওয়া হলো, এরপরে বলা হলো কোন খণ্ডের মধ্যে কোন উক্তি রয়েছে। এই উত্তরটা আপনি কি করে পারবেন? এই উত্তরটা পারতে গেলে আপনাকে প্রত্যেকটা খণ্ড সম্পর্কে একটা প্রিলিমিনারি ধারণা থাকতে হবে। যেমন জন্মখণ্ডে বিষয়টা কি, বিষয়বস্তুটা কি, তাম্বুল খণ্ডের বিষয়বস্তু কি, বংশী খণ্ড এবং রাধা বিরহ, এই বিষয়বস্তু যদি আপনার জানা থাকে প্রত্যেকটার, তাহলে কিন্তু আপনি আইডিয়া লাগাতে পারবেন যে হ্যাঁ জন্মখণ্ডে এই ঘটনাটাই ঘটেছিল বা তাম্বুলে এটাই ঘটেছিল, কারণ এর অন্য কিছু হতে পারে না। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে থাকে। এরপরে ধরুন তাম্বুল খণ্ড থেকেই হয়তো কয়েকটা উক্তি দিয়ে দেওয়া হলো। এই স্ট্রাকচারটা আমি মুছছি না, কারণ এখানে এরকম স্ট্রাকচারে প্রচুর প্রশ্ন আসে। এখানে 4টে উক্তি দেওয়া হলো, এখানে 4 জনের নাম দিয়ে দেওয়া হলো, তো রাধা, কৃষ্ণ, বড়াই, আইহন, এরকম কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বা যাই হোক। এরপরে আপনাকে বলা হয়তো রাধা, কৃষ্ণ, বড়াই, নারদ, এরকম দিয়ে দেওয়া হলো, কোনটা কার উক্তি, কে কোন কথা বলেছেন। এবং এইখানে আমাদের যেটা বড্ড বেশি গুলিয়ে যায় সেটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের উক্তি। কারণ দুজনের মধ্যেই কোথাও আমরা একটা জায়গায় দেখতে পাবো যে যেখানে কৃষ্ণ পাগল হয়ে যাচ্ছেন, রাধাকে চাইছেন, এবং রাধা কিন্তু তখন কৃষ্ণের ডাকে সাড়া দিচ্ছেন না, তখন কৃষ্ণের একটা মানে কি বলবো বিরহ, একটা দুঃখ, এই জায়গাটা চলছে। আবার যেখানে আমরা তাম্বুল খণ্ড বলতে পারি, অনেকটা এই এই ফেসে দেখতে পাই জিনিসটা ঘটছে। আবার রাধা বিরহে ঠিক ব্যাপারটা উল্টো হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ এবার ছেড়ে চলে যাচ্ছেন মথুরাতে, এবং তিনি চাইছেন না রাধার সঙ্গ বা কিছু, এবং তিনি দূরে থাকছেন রাধার থেকে, এবং নানান ধরনের কটূক্তি করছেন, দেখা করতে চাইছেন না, বড়াই নানানভাবে চেষ্টা করছে রাধার মনের কথা বলে তাকে যাতে তার মনটা ভুলে। এই যে বিষয়গুলো ঠিক উল্টো দিকটা আমরা দেখতে পাচ্ছি। তার ফলে যদি আমরা কোনো দুঃখের লাইন দেখি বা কিছু দেখি, অনেক সময় মনে হয় কি বোধহয় এটা রাধার বিরহ, কিন্তু আসলে না, ওটা কিন্তু কৃষ্ণের বিরহ। তা এই জায়গাগুলো কিন্তু একটু মাইনরলি খেয়াল করবেন, যে যেগুলো একই ধরনের প্রায় উক্তি রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু এনটিএ নেটে প্রশ্ন আসে, কারণ ওরাও স্মার্টলি কোশ্চেন করে। অ্যাকচুয়ালি এনটিএ নেট পরীক্ষাটা আমাদের কিন্তু এলিমিনেশনের রাউন্ড, এটা মনে রাখতে হবে আমাদেরকে, যে কতটা আমাদেরকে মানে কি বলবো বাদ দিতে পারবে তার চেষ্টায় কিন্তু ওরা রয়েছে। সুতরাং তার চেষ্টায় যখন ওরা রয়েছে তখন কিন্তু এইরকম টাফ টাফ কোশ্চেনই ওরা করে। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে, ঘটনাটা জানতে হবে, এবং জন্মখণ্ডের যে 9টা খণ্ড, 9টা খণ্ডে কি কি ঘটেছে, বা নারদের জন্ম কোন খণ্ডে হয়েছে, কৃষ্ণের জন্ম মানে প্রত্যেকটাই জন্মখণ্ডে হয়েছে, কিন্তু তার যে 9খানা পদ বলি বা গান বলি যাই বলি না কেন, 9টা যে ভাগ রয়েছে জন্মখণ্ডের, সেখানে কত নম্বরে আমরা দেখতে পাবো যে নারদের জন্ম বৃত্তান্ত রয়েছে, কৃষ্ণের জন্ম বৃত্তান্ত রয়েছে, এবং কৃষ্ণের যে বৈশিষ্ট্য, রাধার যে বৈশিষ্ট্য, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। এরপর চলে আসছি আমি বৈষ্ণব পদাবলী। তাহলে কি কি পড়বো প্রথমে আমি বললাম, এবং কিভাবে পড়বো এখন আমি এটা বলছি। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমাদেরকে মূলত জানতে হবে কে কোন পদের জন্য শ্রেষ্ঠ। যেমন বিদ্যাপতি, বিদ্যাপতির কিসের জন্য প্রার্থনা মাথুর পর্যায়ের পদ, চণ্ডীদাস কিসের আক্ষেপানুরাগ বা পূর্বরাগ, এই যে বিষয়গুলো, জ্ঞানদাস হচ্ছে রূপানুরাগ, গোবিন্দ দাস হচ্ছে অভিসারের পদের ক্ষেত্রে, গৌরাঙ্গ বিষয়ক পদের ক্ষেত্রে তাকে আমরা শ্রেষ্ঠ পদকর্তা বলতে পারি। বলরাম দাসের ক্ষেত্রে আমরা বলবো বাল্যলীলা বিষয়ক পদ। এই জায়গাগুলোকে প্রথমত জানতে হবে,
এগুলো না জানলে না আমরা ওই যখন 4টে পদ দিয়ে দেবে এবং ম্যাচ করতে বলবে আমরা কিন্তু করতে পারবো না। প্রথমত 4টে পদ দিয়ে দেবে, আমাদেরকে রেকগনাইজ করতে হবে যেটা কি ধরনের পদ। তাহলে আমাদের এই ধারণাটাও থাকতে হবে পূর্বরাগ কাকে বলে, অনুরাগ কাকে বলে। ঠিক আছে, আপনারা উজ্জ্বল নীলমণি পড়তে গেলেও কিন্তু এই বিষয়গুলো পাবেন। তাহলে এইগুলো প্রিলিমিনারি ধারণা না থাকলে কিন্তু খুব ডিফিকাল্ট, যে পূর্বরাগটা কি, অনুরাগটা কি, অভিসারটা কি। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। যদি মন্দির বাহির কঠিন কপাট, ঠিক আছে, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। তাহলে মন্দিরের বাহির, মন্দির মানে গৃহের বাহিরে কঠিন কপাট রয়েছে, সে চলতে পারছে না। এই যে জায়গাটা, এই ফেসটা কখন আসে? এটা হচ্ছে অভিসার পর্যায়ে আসছে, যখন রাধা কৃষ্ণের কাছে যাচ্ছেন, কৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছেন, তিনি পাগলিনী হয়ে যাচ্ছেন, তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন, সেটাকে আমরা বলছি অভিসার। এবং তিনি যখন অভিসারে যাচ্ছেন তখন তিনি কিভাবে যাচ্ছেন এই বিষয়টা, তাহলে এটা অভিসারের পথ। এইবার যদি অভিসারের পথ অনেকেই লিখেছেন, এরকম কোনো মানে নেই যে অভিসার মানেই সেটা গোবিন্দ দাস হবে, অন্য কেউ হতে পারেন। কিন্তু যে যে পদের জন্য শ্রেষ্ঠ, যেমন গোবিন্দ দাস, সে হচ্ছে অভিসার বা গৌরাঙ্গ বিষয়ক, তাহলে তার অভিসারের পদগুলো অন্তত আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, গৌরাঙ্গ বিষয়ক পদগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। বেশিরভাগ কিন্তু ওখান থেকেই প্রশ্নটা দেয়, মানে যে পদকর্তা যে পদের জন্য শ্রেষ্ঠ তার সেই পদ থেকেই প্রশ্নটা কিন্তু দেয়, এটা আপনারা খেয়াল করবেন। তাহলে এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এবং এই পার্টটা থেকে কিন্তু, বিশেষ করে মধ্যযুগের পার্টটা থেকে কিন্তু এসএলএসটি বলুন বা আপনার ঝাড়খণ্ডের বলুন, বিহারের যে পরীক্ষাটা রয়েছে, সমস্ত কিছুতে কিন্তু রয়েছে। তাহলে এটা যদি আমরা পড়ে রাখি, একটা পড়ায় অনেকগুলো পড়া কিন্তু আমাদের হয়ে যায়। পরবর্তী পোর্শনে চলে আসছি আমি, মঙ্গল কাব্য বিজয়গুপ্তের। বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্য নরখণ্ড, এক্ষেত্রে আমি বলবো সমগ্র মনসা মঙ্গল কাব্যটা পড়তে হবে এবং খুব লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। ঠিক আমি আপনাদের দেখবেন নেটসেট বেঙ্গলি ইউনিট 2 বলে একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, যেখানে আমি অন্নদামঙ্গল কাব্য পড়িয়ে দিয়েছি পুরোটা ধরে ধরে লাইন বাই লাইন, চণ্ডীমঙ্গল কাব্য বেশ কিছুটা পড়িয়েছি এবং তার পাশাপাশি মহুয়া পালা পুরোটা পড়িয়ে দিয়েছি। ওটা দেখলে কিন্তু আপনারা এটুকু আইডিয়া করতে পারবেন যে ইউনিট 2 এর এই পার্টগুলো কিভাবে পড়বেন। আচ্ছা, তাহলে মনসা মঙ্গল কাব্যের নরখণ্ডটা পুরোটা ধরে ধরে লাইন বাই লাইন পড়তে হবে। এখান থেকে কিন্তু মাঝখান থেকে প্রশ্ন আসে। বিশেষ করে মনসা মঙ্গলের ক্ষেত্রে যেমন প্রশ্ন আসে যে বেহুলা যে ঘাটগুলোর ওপর দিয়ে তিনি গিয়েছিলেন, হরিসাধুর ঘাট, তারপরে হচ্ছে আপুডোমের ঘাট, টেনটন, এই জায়গাগুলো কোন কোন ঘাটের ওপর দিয়ে তিনি গেছিলেন, নেতার ঘাট। আচ্ছা, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের বণিকখণ্ড আমি বেশ কিছুটা ধরে ধরে পড়িয়েছি। এটাও কিন্তু আপনারা ওই ক্লাসটা শুনে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি বলবো প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদের পড়তে হবে, প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে। বিশেষ করে যে বিষয়গুলো পরপর পরপর ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ আমাদের এখান থেকে সাজিয়ে লেখক হিসাবে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন চাষপালাতেও আমি সেম কথাই বলবো, কারণ রামেশ্বর ভট্টাচার্য শিবায়নের চাষপালাতেও কিন্তু আমরা এই ঘটনাটাই দেখতে পাই, যেখানে এই শিবায়নের চাষপালা থেকে একটা প্রশ্ন প্রচন্ড পরিমাণে আসে যে বীজ ধান কোথায় সংগ্রহ করতে গেছেন শিব, কার বাড়িতে গেছেন, ইন্দ্রের কাছে না কুবেরের কাছে। এবারও সেই প্রশ্নটা এসেছিল, আগের বারও এসেছিল, তার আগের বারও এসেছিল, জানি না এনটি এর খুব পছন্দের একটা প্রশ্ন এটা। যাই হোক, শিবায়ন কাব্য হচ্ছে খুব ছোট, চাষপালার অংশটা অবশ্যই কিন্তু পড়বেন, কেউ ছাড়বেন না। নেক্সট হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের প্রথম খণ্ড আমি আপনাদের পুরো লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে মানে বলে বলে পড়িয়ে দিয়েছি। তারপর এরপরে আমার মনে হয় না আর কারোর কোনো কোশ্চেন থাকার কথা, যদি ওই ভিডিওটা দেখে নেন এটা নিয়ে। তাহলে যারা এখনো দেখেননি আমি বলবো আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এই কনফিউশনগুলো থাকবে না এবং এই পার্টটা পড়াও হয়ে যাবে। নেক্সট হচ্ছে চৈতন্য জীবনী। আচ্ছা, অন্নদামঙ্গল থেকে ওই স্ট্রাকচার ওয়াইজ প্রশ্ন আসে, বাদিকে দিয়ে দিল শিবের উক্তি, তারপরে দিল ব্রহ্মার উক্তি, তারপরে দিল হচ্ছে গঙ্গার উক্তি, ব্যাসদেবের উক্তি, এবং ডান দিকে কিন্তু লাইনগুলো দিয়ে দিল, তাদের উক্তিগুলো দিয়ে দিল, আমাদের ম্যাচ করতে হবে। তাহলে আমাদের খুব ফুটিয়ে না পড়লে আমরা কিন্তু উত্তরটা করতে পারবো না। নেক্সট চলে আসি চৈতন্য জীবনী। এবার আমি দেখলাম চৈতন্য জীবনী চৈতন্য ভাগবত থেকে বেশ দুটো প্রশ্ন ছিল। চৈতন্য ভাগবত থেকে কিন্তু মোটামুটি সোজা প্রশ্নই দেখা যায়। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের যে ভাগগুলো রয়েছে এবং প্রথম আদিখণ্ডের যে প্রথম যে পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদের ঘটনা কি ঘটেছিল,
সেকেন্ড পরিচ্ছেদের ঘটনা কি ঘটেছিল, প্রত্যেকটা পরিচ্ছেদ বাঁদিকে লিখবেন, পাশে ডান দিকে ঘটনাগুলোকে ছোট্ট করে লিখে নেবেন। তাহলে মনে থাকবে যে কোথায় চৈতন্য জন্মগ্রহণ করলো, তারপরে তার বাল্যলীলার কাণ্ড চলছে এখানে, তারপরে দেখা যাচ্ছে তাকে হাতে খড়ি দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো পরপর আমাদের মনে রাখতে হবে। যেমন এবারই ছিল হরিদাস প্রসঙ্গ কোন ইয়েতে রয়েছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু আসে। নেক্সট চলে আসছি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃতের ক্ষেত্রেও কিন্তু আমি সেম কথা বলবো। কি বলবো, এখান থেকেও কিন্তু পরপর ঘটনাগুলোকে মনে রাখবেন। বিশেষ করে চৈতন্য তিনি যখন বৃন্দাবন যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন, কাদেরকে নিয়ে যাচ্ছেন, কার কার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, কোন কোন জায়গাগুলো পরপর যাচ্ছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী জায়গায় আমি আগে যেগুলো ইয়েলো দিয়ে হাইলাইট করছি সেগুলো বলে দিচ্ছি। আরাকান রাজসভার কাব্য দৌলত কাজী, লোট চন্দ্রানী বা সৈয়দ আলাল, এর না কাহিনীটা একটু ভালো করে জেনে নেবেন। দৌলত কাজী লোট চন্দ্রানীর কাহিনীতে কি ঘটেছিল, কারণ এখান থেকে খুব ডিটেলে ভেতর থেকে যদি প্রশ্ন খুব একটা দেয় না, এবং দিলেও কিন্তু তাহলে আপনাকে পুরো দৌলত কাজীর কাব্যটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। যদি যাদের পড়া হয়ে গেছে, পড়তে পেরেছেন, খুবই ভালো। আর যদি পড়তে নাও পারেন, অন্তত কাহিনী সম্পর্কে কিন্তু জেনে যাবেন। ঠিক আছে, নেক্সট চলে আসছি হচ্ছে পদ্মাবতী আলাওল। পদ্মাবতী একটা সিনেমাও হয়েছে, আবার হিন্দিতেও একটা পদ্মাবত হয়েছে, তবে ওই পদ্মাবতের সঙ্গে এই পদ্মাবতীর কিন্তু মিল খুব কম। তাই সিনেমাটা দেখে যদি আপনারা ভাবেন যে আমি কাহিনীটা জেনে নিলাম, তাহলে কিন্তু তা নয়, কারণ সিনেমায় কিন্তু অনেকটাই অন্যরকম ভাবে কাহিনী দেখানো হয়েছিল। যাই হোক, তো এই পদ্মাবতী বিষয়টা আপনারা দেখে নিতে পারেন, কারণ পদ্মাবতী থেকে এখন আমরা বেশ প্রশ্ন আসতে দেখছি। নেক্সট হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী আমি কিভাবে পড়তে বলি এই পদ মনে রাখার জন্য, এখন কিভাবে প্রশ্ন আসছে বলছি। এখন যে কোনো যে রামপ্রসাদ সেনের পদ, তার মোটামুটি দুটো লাইন দিয়ে দিচ্ছে, পরের লাইনগুলো লেখো, যেমন এবারই দিয়েছিল। বা এখানে হচ্ছে আগমনী, বিজয়া, ভক্তের আকুতি, জগৎ জননী, এরকম ভাবে চারটে পরিচ্ছেদ ভাগ করে দিল, এখানে চারটে লাইন তুলে দিল, তারপরে আমাকে ম্যাচ করতে হবে। বা রামপ্রসাদ সেনের পদগুলো কোনগুলো, কমলাকান্তের পদগুলো কোন। এইবার আমাদের মনে রাখার একটা উপায় আমি যদি বলি, আমরা জানি যে রামপ্রসাদ সেন তিনি হচ্ছে ভক্তের আকুতি পদের মানে শ্রেষ্ঠ পদকর্তা, এবং কমলাকান্ত ভট্টাচার্য হচ্ছে আগমনী বিজয়ের শ্রেষ্ঠ পদকর্তা। তাহলে খুব ভালো করে ভেবে দেখুন, শ্রেষ্ঠ পদকর্তা মানে সেই পদগুলো আমরা বেশি পরিমাণে পাবো, অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্যের আগমনী বিজয়ের পদ পাবো বেশি পরিমাণে, এবং রামপ্রসাদ সেনের ভক্তের আকুতির পদ পাবো বেশি পরিমাণে। তাহলে আমরা যদি ঠিক উল্টোটা মনে রাখি, মানে যেগুলো কম রয়েছে, যেমন রামপ্রসাদ সেনের আগমনী বিজয়া মনে রাখলাম, কমলাকান্ত ভট্টাচার্যের ভক্তের আকুতি মনে রাখলাম, যদি এইভাবে মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো, তাই নয় কি? রেকগনাইজ না করতে পারি, যদি আমরা এলিমিনেটও করতে পারি, বাদ দিতে পারি যে না এটা এটা তো রামপ্রসাদ সেন, প্রথমত আমাদের এটা পদটা পড়ে বুঝতে হবে যেটা আগমনী বিজয়ার পদ নাকি ভক্তের আকুতির পদ। আগমনী বলতে আমরা বুঝি আগমন হবে, মা আসবেন বাড়িতে। বিজয়া মানে নবমীর পর তারপর চলে যাচ্ছেন তিনি বিজয়া, এবং সেখানে অনেক দুঃখ নৈরাশ্য এই ব্যাপারগুলো থাকবে। আগমনী মানে মায়ের মনে একটা উৎফুল্লতা থাকবে, আমাদের যেমন পুজো আসছে করে একটা আনন্দ দেখা দেয় সেই বিষয়টা। ভক্তের আকুতি মানে ভক্ত হিসেবে তিনি যেমন মায়ের কাছে বলছেন কিছু, এই বিষয়টা, তাই তো? তাহলে পদটা পড়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যেটা কি ধরনের পদ। এবার আমরা ভাববো যে আগমনী বিজয়ের পদ, আচ্ছা তার মানে এটা কি রামপ্রসাদ সেন না কমলাকান্ত? যদি আমরা দেখি যে আমরা যেটা পড়েছি, তাহলে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম রামপ্রসাদ সেনের আগমনীর পদ পড়েছি। কেন পড়েছি? কারণ রামপ্রসাদ সেনের আগমনী বিজয়ের পদের সংখ্যা কম, যেটা মনে রাখা যায়। আবার কমলাকান্ত ভট্টাচার্যের ভক্তের আকুতির সংখ্যা কম, যেটা মনে রাখা যায়। তাহলে আমরা উল্টো দিকটা যদি পড়ে নিই, তাহলে কিন্তু আমরা চিনতে পারবো যে এই পদটা, বা বাদ দিতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি আমি। এইভাবে আপনারা করতে পারেন, মনে রাখতে পারেন, কারণ এখন কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। ময়মনসিংহ গীতিকা নিয়ে আমি কিছু বলবো না, খুব খুব সোজা, এর থেকে সোজা কিছু হয় না। এখান থেকে প্রশ্ন আসলে তো পোয়া বারো, মানে খুবই ভালো। মহুয়া পালা থেকে প্রচুর প্রশ্ন আসে, দস্যু কেনারামের পালা থেকেও প্রশ্ন আসে, আসুক, কারণ এখান থেকে কিন্তু খুব ইজি পারা যায়। প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে পড়বেন। মহুয়া পালা আমি পুরোটা পড়িয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নিতে পারেন। নেট সেট জেআরএফ বেঙ্গলি ইউনিট 2 প্লে লিস্টে যাবেন, আমার ইউটিউব চ্যানেল